সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার জন্য শুভকামনা। আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি। আমি নাহিদা আক্তার, সহযোগী অধ্যাপক অর্থনীতি, চট্টগ্রাম কলেজ। অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। অনার্স থার্ড ইয়ার এবং মাস্টার শেষ বর্ষের প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের ম্যাক্রো অর্থনীতির কনজামশান এবং কনজামশান হাইপোথিসিসগুলি নিয়ে আলোচনা করব। আমরা জানি যে কনজামশানে 4টি হাইপোথিসিস রয়েছে। 4টি হাইপোথিসিস আমরা ধারাবাহিকভাবেই আলোচনা করব। প্রথমে আমরা একটু কনজামশান এবং কনজামশানের যে সমীকরণ এগুলো একটু আলোচনা করে নিই। এগুলো তোমাদের ফার্স্ট ইয়ারে আলোচনা হয়েছে, যদিও ফার্স্ট ইয়ারে তোমরা পড়েছো, তারপর একটু আলোচনা করে নিই আমরা, তারপর হাইপোথিসিস নিয়ে আলোচনা করব। তো কনজামশান, হোয়াট ইজ কনজামশান? কনজামশান বলতে আমরা বুঝি কোনো দ্রব্য বা সেবা ব্যবহারের মাধ্যমে উপযোগের নিঃশেষ। এখন কনজামশান সি দিয়ে প্রকাশ করা হয়, সি ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই। এখানে সি হচ্ছে ভোগ ব্যয়, আর ওয়াই হচ্ছে আয়। এখানে আয় এবং ভোগ ব্যয়ের মধ্যে একটি সম্পর্ক রয়েছে, তোমরা জানো। আয় ওয়াই যদি বাড়ে তাহলে ভোগ ব্যয়ও বাড়ে। বিপরীতভাবে আয় যদি কমে তাহলে ভোগ ব্যয়ও কমে। এখন আয়ের সাথে যে ভোগ ব্যয়ের সম্পর্ক, এই সম্পর্কটা হচ্ছে পজিটিভ সম্পর্ক। এগুলো তোমরা জানো। আয়ের সাথে ভোগের সম্পর্ক, এই সমীকরণটাকে আমরা আরেকটু ডিটেলস যদি বলি তাহলে বলতে পারি ওয়াই ইকুয়াল টু সি ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই ডি। এখানে ওয়াই ডি দিয়ে মূলত বুঝিয়েছে ডিসপোজেবল ইনকাম, ব্যয়যোগ্য আয়। ওয়াই ডি ব্যয়যোগ্য আয়, যেটা ওয়াই মাইনাস টি, আমার আয় থেকে ট্যাক্স বাদ দিয়ে যেটা থাকবে সেটাই হচ্ছে ওয়াই ডি বা ব্যয়যোগ্য আয়। তো ভোগ ব্যয় মূলত ব্যয়যোগ্য আয়ের উপর নির্ভর করে, এটাও আমরা বলতে পারি। আবার ভোগ ব্যয়ের যে সমীকরণ, সেই সমীকরণকে যদি আমরা আরেকটু এক্সপ্লেন করি তাহলে বলতে পারি সি ইকুয়াল টু ফাংশন অফ সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই। তোমরা এই সমীকরণের সাথে পরিচিত। এই সমীকরণটি মূলত একটি স্বল্পকালীন ভোগ সমীকরণ। স্বল্পকালীন এখন স্বল্পকালীন ভোগ সমীকরণে এ দিয়ে বোঝানো হয়, এ হচ্ছে আমার অটোনোমাস কনজামশান, স্বয়ংভূত ভোগ। বি হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা বা ইনডিউস কনজামশান। এখানে এই সমীকরণ থেকে আমরা কিছু ব্যাখ্যা দিব। এখানে এর মান, এটা 0 থেকে বড় হয়, যা নাকি স্বয়ংভূত ভোগ। এটা মূলত নির্ভর করে কিসের উপরে? যদি আয় 0 হয় তাহলে মানুষ ভোগ ব্যয় করে থাকে, সে কারণে এটা সবসময় গ্রেটার দেন 0। আর বি এর মান 0 থেকে বড়, 1 থেকে ছোট হয়। এখানে 0 থেকে বড়, এটা কি মিন করে? এটা মিন করে যে আয় বাড়লে ভোগ ব্যয় বাড়ে, তাই বিটা ধনাত্মক, 0 থেকে বড়। আবার 1 থেকে ছোট, এটা কি মিন করে? এটা মিন করে যে আয় যে হারে বাড়ে ভোগ সে হারে বাড়ে না, তার চেয়ে কম হারে বাড়ে। আয়ের সাথে ভোগের সম্পর্ক বিভিন্নভাবে আলোচনা করা হয়। এখন
এই আলোচনাগুলি মূলত হাইপোথিসিস আলোচনা করার পূর্বে আমরা একটু ব্যাখ্যা করে নিচ্ছি, কারণ হাইপোথিসিসগুলিতে এই সমীকরণের বিশ্লেষণ থাকবে। তো এখানে সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই, এখানে এ মূলত স্বয়ংভূত ভোগ, যেটা নাকি ভূমি অক্ষের সমান্তরাল, এটা বোঝানো হয় কনস্ট্যান্ট সি ইকুয়াল টু সি জিরো, অর্থাৎ আই, আমরা যদি ভূমি অক্ষে আয় ধরি, লম্ব অক্ষে যদি আমার ভোগ ব্যয় হয়, তাহলে আয় বাড়লেও এখানে আয় যদি বাড়ে তাহলে ভোগ ব্যয় কনস্ট্যান্টই থাকে, একই থাকে। সে কারণে রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল এবং এটা স্বল্পকালে এই ভোগটা ব্যক্তি ধরে রাখে। তো স্বয়ংভূত ভোগ আরেকটি বিওয়াই, যেটা প্ররোচিত ভোগ নির্দেশ করে। স্বয়ংভূত ভোগ এবং প্ররোচিত ভোগ রেখাটা মূলত এখানে স্বয়ংভূত ভোগ রেখার সাথে সম্পর্ক রেখে একটু উপর থেকে অঙ্কন করতে হবে, সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই। এখানে স্বয়ংভূত ভোগের মান এখানে এ। তো এখানে আমরা কি দেখি, এখানে আমরা বিভিন্ন বিন্দুতে আয়ের সাথে সাথে ভোগের পরিবর্তন দেখি। এখানে কনস্ট্যান্ট না, আয় যদি বাড়ে তাহলে এখানে ভোগও বাড়বে। তো এই আলোচনাগুলি মূলত অ্যাবসলিউট ইনকাম হাইপোথিসিস, এই আলোচনার সাথে সম্পর্কযুক্ত। তোমরা অর্থনীতিবিদ লর্ড কেইন্সের নাম শুনেছ। অর্থনীতিবিদ লর্ড কেইন্স স্বল্পকালীন ভোগ নিয়ে আলোচনা করেছেন। অর্থনীতিবিদ লর্ড কেইন্সের একটি তত্ত্ব রয়েছে, সেই তত্ত্বটা হচ্ছে সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই। এই সমীকরণ মূলত স্বল্পকালীন ভোগ সমীকরণ। এই সমীকরণ থেকে আমরা এপিসি বের করতে পারি। এপিসি মানে হচ্ছে গড় ভোগ প্রবণতা। গড় ভোগ প্রবণতা কীভাবে নির্ণয় করা হয়? গড় ভোগ প্রবণতা এখানে সিকে আমরা ওয়াই দিয়ে যদি ভাগ করি, সি বাই ওয়াই, এ বাই ওয়াই প্লাস বি ওয়াই বাই ওয়াই। এখানে এপিসি গড় ভোগ প্রবণতা, এই স্বল্পকালীন সমীকরণ থেকে আমরা এভাবে এপিসিটা নির্ণয় করি। তো এপিসি এবং এমপিসি এই দুটি ধারণা এখানে আলোচনা করা হবে। এমপিসি মূলত পরিবর্তন, এই ভোগ সমীকরণ সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই, এটা থেকে আমরা যদি আয়ের সাথে ভোগের যে পরিবর্তন এটা বের করি, তাহলে দেখি যে এখানে এমপিসি হচ্ছে বি। তো এই সমীকরণ থেকে আমরা কয়েকটা সিদ্ধান্ত আমরা এখানে বলতে পারি, যে তিনটি সিদ্ধান্ত আমরা পাই, যেটা অর্থনীতিবিদ কেইন্স ব্যাখ্যা করেছেন। তার সাইকোলজিক্যাল ল, কেইন্সের মৌলিক মনস্তাত্ত্বিক বিধি বলে একটি বিধি আছে, তোমাদের হয়তোবা মনে আছে, ফার্স্ট ইয়ারে তোমরা এই বিধিটি পড়েছ। এখানে আলোচনা কি ছিল? এখানে আলোচনা ছিল যে আয় বাড়লে ভোগ ব্যয় বাড়ে। তারপর আয় বাড়লে
ভোগ ব্যয় এবং সঞ্চয় উভয়ই বাড়ে। আরেকটি হচ্ছে এখানে এপিসির মান, এপিসি পরিবর্তনশীল এবং এমপিসি যা প্রান্তিক ভোগ প্রবণতা, যা প্রান্তিক ভোগ প্রবণতা, এমপিসি স্থির। আরেকটা কন্ডিশন আছে এখানে, এপিসিটা এমপিসি থেকে বড় হয়। এই ধারণাগুলি আমরা অর্থনীতিবিদ লর্ড কেইনসের মনস্তাত্ত্বিক বিধি থেকে পাই। তো অর্থনীতিবিদ লর্ড কেইনস মূলত স্বল্পকালীন ভোগ সমীকরণ নিয়ে আলোচনা করেছে। আমি এতক্ষণ যে আলোচনাগুলো করেছি এগুলো সব কিছুই ছিল স্বল্পকাল ভিত্তিক। স্বল্পকালীন সময়ে ভোগ কিভাবে পরিচালিত হবে, এখানে দেখো, এখানে সি কনজামশান, এ স্বয়ংভূত ভোগ, বি প্ররোচিত ভোগ, ওয়াই হচ্ছে ইনকাম। এখানে এ পজিটিভ, অর্থাৎ এটা শূন্য থেকে বড়। বি প্রান্তিক ভোগ প্রবণতা, যা নাকি আয়ের পরিবর্তনের সাথে সম্পর্কযুক্ত। এখন এপিসি গড় ভোগ প্রবণতা, প্রান্তিক ভোগ প্রবণতা, এই বিভিন্ন ধারণা অর্থনীতিবিদ লর্ড কেইনসের মৌলিক মনস্তাত্ত্বিক বিধি, ভোগের যে মৌলিক মনস্তাত্ত্বিক বিধি রয়েছে তাতে ব্যাখ্যা করা হয়েছে। তো আমাদের হাইপোথিসিসগুলো মূলত চারটি হাইপোথিসিস রয়েছে। একটি হচ্ছে অ্যাবসলিউট ইনকাম হাইপোথিসিস, তারপর আছে রিলেটিভ ইনকাম হাইপোথিসিস, আরেকটি হাইপোথিসিস হচ্ছে পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিস, আর লাইফ সাইকেল হাইপোথিসিস। তো কেইনসের আলোচনাটা স্বল্পকাল ভিত্তিক এবং স্বল্পকালীন সমীকরণ C=A+BY এবং চিত্র দিয়ে এটা ব্যাখ্যা করা হয়েছে। এখন কেইনসের আলোচনার সূত্র ধরে কেইনসের আলোচনায় কিছু ত্রুটি বিচ্যুতি ছিল। এই কেইনসের আলোচনার বা তত্ত্বের পরবর্তীতে অর্থনীতিবিদ সাইমন কুজনেটস, তোমরা নাম শুনেছ, অর্থনীতিবিদ সাইমন কুজনেটস স্বল্পকাল এবং দীর্ঘকাল এই দুইয়ের মধ্যে সমন্বয় সাধন করতে গিয়ে দেখেন যে স্বল্পকালীন সময়ে তিনি আমেরিকার 1900 একটু পেতে দাও, অর্থনীতিবিদ সাইমন কুজনেটস 1929 থেকে 1941 সালে যুক্তরাষ্ট্রের কনজামশান এবং ইনকাম লেভেল বিবেচনা করে গবেষণা করে একটা কনজামশান সমীকরণ ডিরাইভ করেছেন। এখানে ভোগ অপেক্ষক C=47.6 প্লাস 0.73 YD। এই কনজামশান ফাংশনটি স্বল্পকালীন সময়ে শর্ট রানে শর্ট রান ভোগ অপেক্ষক। পরবর্তীতে অর্থনীতিবিদ সাইমন কুজনেটস দেখিয়েছেন যে স্বল্পকালে ভোগ সমীকরণে এখানে ওয়াইডি কি বোঝায়? ওয়াইডি বোঝায় মানুষের ব্যয়যোগ্য আয়ের পরিবর্তনের সাথে সাথে ভোগ ব্যয়েরও পরিবর্তন হয়, অর্থাৎ স্বল্পকালে ভোগটা অসমানুপাতিক। এখানে যদি এপিসি বলি, এপিসি যা C/Y আয়ের পরিবর্তনের সাথে ভোগের যে পরিবর্তন এটা অস্থিতিশীল, অর্থাৎ আনস্টেবল।
এপিসির মানটা পরিবর্তিত হয়। আর পরবর্তীতে লং রানে লং রানে 1901 থেকে 1985 সাল এই সময়ে যুক্তরাষ্ট্রের জনগণের কনজামশন লেভেল এবং ইনকাম লেভেল বিবেচনা করে দেখিয়েছেন ভোগ মূলত C=0.73 YD, অর্থাৎ এখানে যে কনস্ট্যান্ট যে কম্পোনেন্ট এটা 0। তো স্বল্পকালীন সময়ে ভোগের সাথে দেখো স্বল্পকালীন সময়ের ভোগ অপেক্ষক এবং দীর্ঘকালীন সময়ের যে ভোগ অপেক্ষক এই দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এখানে এপিসি পরিবর্তনশীল, এখানে এপিসিটা পরিবর্তনশীল আর এখানে যদি আমরা এপিসি নির্ণয় করি তাহলে এখানে এপিসিটা হচ্ছে স্থির। তো এখানে আয় যদি বাড়ে, দেখো আয় যদি বাড়ে তাহলে কনজামশনটা কি হবে? পরিবর্তন হবে। এবং আয় যদি বাড়ে এপিসিটা কমবে, এপিসিটা হ্রাস পাবে, পরিবর্তনশীল এবং এটা হ্রাস পায়। আর এখানে আয়ের সাথে পরিবর্তন হবে না, কনজামশনটা এখানে স্থির থাকবে। তো শর্ট রান এবং লং রান এই দুই ক্ষেত্রে এই যে একটা অসামঞ্জস্যতা, যাকে কুজনেরস পাজল বলা হয়, কুজনেরসের অসামঞ্জস্যতা বা কুজনেরস পাজল। আর এই কুজনেরসের পাজলের উপরে ভিত্তি করে মূলত আমাদের 4টা হাইপোথিসিস রয়েছে। 4টা হাইপোথিসিসের একটি হচ্ছে অ্যাবসলিউট ইনকাম বা পরমায়ু উপসিদ্ধান্ত। আরেকটি হচ্ছে আপেক্ষিক আয় উপসিদ্ধান্ত। স্থায়ী আয় উপসিদ্ধান্ত। আরেকটি হচ্ছে জীবনচক্র উপসিদ্ধান্ত। এই 4টা উপসিদ্ধান্ত মূলত তোমাদের সিলেবাসে প্রত্যেকটি ডিটেলস পড়তে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি পরমায়ু উপসিদ্ধান্ত আলোচনার পূর্বে প্রাথমিক যে ধারণাগুলো দিয়েছি এই ধারণাগুলো মূলত পরমায়ু উপসিদ্ধান্ত, আপেক্ষিক আয় উপসিদ্ধান্ত সবগুলাকে ব্যাখ্যা করবে। তো কুজনার্সের পাজলটা মূলত তোমরা আশা করি বুঝতে পেরেছ। কেইন্স, অর্থনীতিবিদ লর্ড কেইন্স পরমায়ু উপসিদ্ধান্ত নিয়ে ব্যাখ্যা করেন। পরমায়ু উপসিদ্ধান্ত, যাকে আমরা অ্যাবসলিউট ইনকাম হাইপোথিসিস বলি, পরমায়ু উপসিদ্ধান্ত আমরা যে আলোচনা করেছিলাম C=A+BY, এই স্বল্পকালীন যে ভোগ সমীকরণ, এই ভোগ সমীকরণের উপর ভিত্তি করে মূলত আলোচনা। তো অর্থনীতিবিদ লর্ড কেইন্সের পরমায়ু উপসিদ্ধান্ত আমরা চিত্রে ব্যাখ্যা করব। তো এখন পরমায়ু উপসিদ্ধান্ত, অ্যাবসলিউট ইনকাম হাইপোথিসিস, এর প্রবক্তা হচ্ছে অর্থনীতিবিদ কেইন্স।
আর্থার স্মিথ, জেমস টবিন। এই পরমায় উপসিদ্ধান্তকে আবার আমরা বলি অ্যাবসলিউট ইনকাম হাইপোথিসিস অথবা আনমিক্সড ইনকাম হাইপোথিসিস বা জিফটেড ইনকাম হাইপোথিসিস। বিভিন্ন নামে এই উপসিদ্ধান্তকে বলা হয়। এখানে অর্থনীতিবিদ লর্ড কেন্স তার ভোগের যে মৌলিক মনস্তাত্ত্বিক বিধি রয়েছে, ভোগের মৌলিক মনস্তাত্ত্বিক বিধি মাধ্যমে তত্ত্বটা ব্যাখ্যা করেছেন। কেন্সের মতে মানুষের তার বর্তমান ভোগ ব্যয়টা পরিচালনা করার সাথে সাথে সে ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকে। মানুষ তার ভোগ ব্যয় আর বাড়বে, ভোগ ব্যয় বাড়ায়, পাশাপাশি সে সঞ্চয় করতে চায়, কারণ তার ভবিষ্যৎ নিরাপত্তার কথা ভেবে সে বা তার এখানে আমরা বলতে পারি যে ভবিষ্যতে রোগ শোক, সন্তানের উচ্চশিক্ষা, বিবাহ বা সন্তানের বিভিন্ন রকমের ভবিষ্যৎ নিরাপত্তার কথা ভেবে মানুষ আয়ের সাথে সাথে সঞ্চয় করে থাকে। অর্থনীতিবিদ লর্ড কেন্সের যে বিধি, এই বিধিতে আমরা স্বল্পকালীন বিভিন্ন ব্যাখ্যা পেয়ে থাকি। কেন্সের মতে মানুষের বর্তমান যে ভোগ ব্যয় এটা নির্ভর করে পরম আয় তথা চলতি আয়ের উপর। বর্তমান ভোগ ব্যয় এটা তোমরা একটু লিখে রাখতে পারো, আমি কয়েকটা পয়েন্টে ব্যাখ্যা করব। বর্তমান ভোগ ব্যয় নির্ভর করে পরম আয় তথা চলতি আয়ের উপর। এখানে লর্ড কেন্স তার আয়ের যে উৎস, এই উৎস নিয়ে ব্যাখ্যা করেনি, অর্থাৎ আয়টা বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে বাড়তেও পারে, কমতেও পারে। এখানে আয়ের উৎস কী সেটা বিবেচনা করা হয়নি। সেখানে বর্তমান ভোগটাকে চলতি আয়ের প্রেক্ষাপটেই ব্যাখ্যা করা হয়েছে, এটা প্রথম পয়েন্ট। তারপর অর্থাৎ কেন্সের ব্যাখ্যাতে এর কয়েকটি বৈশিষ্ট্য আমরা পাবো, যেটা নাকি স্বল্পকালে প্রেক্ষাপটে পরম আয় বাড়লে ভোগ ব্যয় বাড়ে। পরম আয় বাড়লে ভোগ ব্যয় বাড়ে, তবে ভোগ ব্যয়টা কম হারে বাড়ে। এখানে স্বল্পকালে আমরা এর আগেও বলেছি যে স্বল্পকালে এপিসি গ্রেটার দেন এমপিসি। আরও একটি বৈশিষ্ট্য রয়েছে, এমপিসির মান স্বল্পকালে শূন্য থেকে এমপিসির মান বড় হয়, 1 থেকে ছোট হয়। এই যে ব্যাখ্যাগুলি, এই ব্যাখ্যাগুলি মূলত অর্থনীতিবিদ কেন্সের মৌলিক মনস্তাত্ত্বিক বিধির ব্যাখ্যা, যেটা পরম আয়ের উপসিদ্ধান্তেরও ব্যাখ্যা। এখানে কেন্সের আলোচনাটাকে আমরা বলতে পারি যে এটা শর্ট রান আলোচনা। এখানে শর্ট রান ব্যাখ্যা, এর সাথে সমন্বয় সাধন করতে গিয়ে আর্থার স্মিথ এবং জেমস টবিন লং রান ব্যাখ্যা প্রদান করেন। লং রানে আমরা দেখি যে
সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের আয়ের প্রবাহেরও পরিবর্তন হয়। এখানেও আমরা কয়েকটা বৈশিষ্ট্য পাবো অ্যাবসলিউট ইনকাম হাইপোথিসিসের। সেগুলি যদি আমরা একটু লিখে নিই, সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের আয়ের প্রবাহের পরিবর্তন হয়। সময়ের পরিবর্তনের সাথে আয়ের প্রবাহের পরিবর্তন হয়। আয় প্রবাহ বাড়লে ভোগ অভ্যাস বা ভোগেরও পরিবর্তন হয়। ভোগ অভ্যাস পরিবর্তন হয়। আর কিছু বৈশিষ্ট্য রয়েছে। আয় যদি বাড়ে তাহলে মানুষ উন্নত ভোগ গ্রহণ করে। ফলে ভোগ অপেক্ষক দেখা উপরে শিফট করে। আবার দীর্ঘকালে এপিসি অর্থাৎ C/Y স্থির থাকে এবং দীর্ঘকালে এপিসি সমান এমপিসি হয়। আরও একটি বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে দীর্ঘকালে ভোগ অপেক্ষক সমানুপাতিক। ভোগ অর্থাৎ লর্ড কেইন্স স্বল্পকালীন ভোগ অপেক্ষকের যে ব্যাখ্যা প্রদান করেছেন তার সাথে আর্থার স্মিথ এবং জেমস টবিন লং রানকে সমন্বয় করে ব্যাখ্যাটাকে পূর্ণতা দান করে। তো এখানে যে বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করেছি, শিক্ষার্থীরা তোমরা এই বৈশিষ্ট্যগুলি প্রেক্ষাপটে মূলত পরমায়ু উপসিদ্ধান্তকে ব্যাখ্যা করবে। পরমায়ু উপসিদ্ধান্তের চিত্রের বিশ্লেষণ রয়েছে এবং চিত্রের বিশ্লেষণ আলোচনা পূর্বে আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি শর্ট রান এবং লং রান, এই সব বৈশিষ্ট্যগুলো একটু লিখে নাও। এখন আসে চিত্রে আমরা ভূমি অক্ষে
ভূমি অক্ষে আয়, ইনকাম, ওয়াই এবং ভোগ ব্যয়। সি নির্দেশক। এখানে আমরা জানি যে কনজাম্পশন রেখা 45 ডিগ্রি একটা রেখা, এটা 90 ডিগ্রি রেখা অক্ষ। এখানে 45 ডিগ্রি একটা রেখা অঙ্কন করলাম, যেটা নাকি আয় সমান ভোগ এবং আয় পরস্পর সমান রেখা, অর্থাৎ এখানে সঞ্চয় শূন্য, সেভিংসটা জিরো, সেভিংস জিরো। এটাকে 45 ডিগ্রি রেখাকে মূলত শূন্য সঞ্চয় রেখাও বলে। এখানে আয় এবং ভোগ ব্যয় সমান থাকে। তো আমরা যদি কনজাম্পশনটাকে দেখি, যে স্বল্পকালীন ভোগ রেখা, আমরা কয়েকটা ভোগ রেখা আঁকবো। C1 একটা ভোগ রেখা, তারপর C2, C3 কিন্তু ভোগ রেখা এখানে দেখানো হলো C1, C2, C3। এখানে দীর্ঘকালীন ভোগ রেখা আমরা জানি যে 45 ডিগ্রি রেখা নিচে আমরা এখানে দেখো C1 এটা স্বল্পকালীন ভোগ রেখা। C2 যদি তার আয় বাড়ে তাহলে ভোগ লেভেলেরও পরিবর্তন হয়, এবং C2 ভোগ রেখা আর যদি আয় আরও বাড়ে তাহলে তার ভোগ লেভেলের পরিবর্তন হবে, যা C3 ভোগ রেখা দেখাচ্ছে। এই ভোগ রেখাগুলির প্রেক্ষাপটে আমরা দীর্ঘকালীন ভোগ রেখা আঁকতে পারি। দীর্ঘকালীন ভোগ রেখা এখানে চিত্রটা আবার আছে। C1, C2, C3 এখানে দেখো স্বল্পকালীন ভোগ রেখা আয় এবং ভোগের যে সমন্বয়, এটা যদি আমরা Y1 ধরি আর এই বিন্দুটার নাম দিলাম A। আয় যদি বেড়ে যায় তাহলে তার ভোগ বাড়বে, যা ভোগ ব্যয় রেখা C2 নির্দেশ করছে। এখানে বিন্দু B। এখন আয় যদি আরও বাড়ে তাহলে ভোগ স্তরও পরিবর্তন হবে এবং রেখাটি হলো C3। এখানে আরেকটি বিন্দু পেলাম C। এখানে দেখো আয়ের বৃদ্ধির সাথে সাথে আয়ের যে বৃদ্ধি, আয়ের বৃদ্ধির সাথে সাথে এখানে কনজাম্পশনেরও বৃদ্ধি হচ্ছে, এবং এই কনজাম্পশনের এই বৃদ্ধি, এই বিন্দুগুলো যদি যোগ করি তাহলে আমরা এই সিএল রেখাটা পাই, যেটা দীর্ঘকালীন ভোগ রেখা। তো আমরা চিত্রের ব্যাখ্যা এখানে আলোচনা করব। তো প্রথমে আমরা অক্ষের বিশ্লেষণ দাও। ভূমি অক্ষে আয় বা ইনকাম, লম্ব অক্ষ ভোগ ব্যয় নির্দেশিত। 45 ডিগ্রি রেখা মূলত আয় এবং ভোগের আর ওয়াই এবং সি এর সমতা সূচক রেখা, যেখানে সঞ্চয় শূন্য থাকে। এখানে C1, C2, C3 তিনটি ভোগ রেখা এবং এগুলো স্বল্পকালীন ভোগ রেখা। আমরা কি লিখি? C1, C2 এবং C3 স্বল্পকালীন ভোগ রেখা। এখানে স্বল্পকালীন ভোগ রেখা প্রত্যেকটি পয়েন্টে যদি আমরা দেখাই, এ বিন্দুতে এখানে তিনটি পয়েন্ট আছে A, B, C। এখানে আয় হচ্ছে আমার OY1,
আর কনজাংশন হচ্ছে এ থেকে ওয়াই1। আমরা জানি যে গর্ভ প্রবণতা এপিসি আমরা নির্ণয় করব বিভিন্ন বিন্দুতে। তো এই বিন্দুতে এপিসি সি/ওয়াই কতটুকু হবে দেখো। এখানে লম্ব অক্ষে যেহেতু কনজাংশন AY1 আর আয়স্তর হচ্ছে OY1। তো এই বিন্দুতে এপিসি আমরা এভাবে লম্ব বাই ভূমি এভাবে নির্ণয় করতে পারি। এখন আসি বি বিন্দুতে। যদি আয় বেড়ে যায় তাহলে আমরা জানি যে ভূখণ্ড অভ্যাস যোগ লেভেল পরিবর্তন হবে। কনজাংশন দেখা হলো C2, আয় বেড়ে হলো OY1 থেকে OY2। এখানেও এপিসি যদি নির্ণয় করি, এপিসি C/Y, ভোগ হচ্ছে B থেকে Y2 আর আয় হচ্ছে A থেকে Y2। অনুরূপভাবে সি বিন্দুতে এপিসি নির্ণয় করো। এখানে ভোগ হচ্ছে সি থেকে Y3 আর আয় হচ্ছে Y3। এখন বলো এই প্রত্যেকটা পয়েন্টে কি হবে? এপিসি কি স্থির থাকবে? এখানে প্রতিটি পয়েন্টে এপিসি পরিবর্তনশীল হবে। যেহেতু ভোগ এবং আয়ের যে অনুপাত পরিবর্তন হচ্ছে, তাই আমরা বলতে পারি যে এতে যে এপিসি হবে, বিতে যে এপিসি হবে, সিতে যে এপিসি হবে পরিবর্তনশীল। অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে আয়ের প্রবাহ বাড়লে ভোগ বাড়বে এবং ভোগ রেখাটা উপরের দিকে স্থানান্তরিত হবে, আবার এপিসিটা পরিবর্তন হবে। এখানে আয় এবং ভোগের যে সম্পর্ক, এই সম্পর্ক স্বল্পকালে যে সম্পর্ক এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু, এই বিন্দুগুলো যদি যোগ করি তাহলে আমরা এই লং রান সিএল লং রান কনজাংশন কার্ভ পাই। এই লং রান কনজাংশন কার্ভ মূলত দীর্ঘকালীন ভোগ